নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেষ কবে নেতাজি জয়ন্তী আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে আমার ঠিক মনে পড়ছে না। অনেকে ছুটি নষ্ট হওয়ার আশঙ্কায় ভোগেন। হোল্ড ইউর ব্রেথ। বঙ্গেশ্বরীর রাজ্যপাঠে বাঙালির ছুটির কোনো ঘাটতি নেই। 22শে জানুয়ারি তো ছুটি দিয়ে দিয়েছেন। 22শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি টানা 5 দিন ছুটি। দেখবেন দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, দার্জিলিং, পুরীতে বোধহয় উপচে পড়া ভিড়। যাই হোক, ছুটি বঙ্গেশ্বরী দেন, দিয়ে তো দিতে পারেন না, ছুটি দিয়ে সরকারি কর্মচারীদের তুষ্ট করার চেষ্টা করেন। এবার একটা অদ্ভুত জিনিস দেখলাম। কয়েকটি পাড়ায় যাওয়ার সুযোগ হয়েছিল সরস্বতী পুজোর দিন। তখন দেখলাম যাদের পুজো করার কথা তাদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পাড়ার সিনিয়রদের জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি, ছেলেপুলেরা কোথায়? বললো কেউ নেই এখানে, সব বাইরে। আর পুজো কারা করছেন জানেন? যাদের সঙ্গে মা সরস্বতীর কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না, যারা বিশ্বকর্মা পুজো, গণেশ পুজোয় ডিজে বাজান, তারাই দেখছি সরস্বতী পুজোর আয়োজক। আর যাদের জন্য সরস্বতী বন্দনা, তাদের দেখা নেই। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের এটাই অবস্থা। আমি আজকের শিরোনাম কি দিয়েছি? বাপরে বাপ, এ কি প্রতিভা! কার সম্পর্কে বলছি? এত প্রতিভা! দেখুন, আস্তে আস্তে গাড়িতে ইউটিউবে শুনছিলাম রবীন্দ্রনাথের গান, জর্জ বিশ্বাসের গলায়, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি, ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে। আমার অত্যন্ত প্রিয় গান, বিশেষ করে জর্জ বিশ্বাসের গলায়। তাহলে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে মানুষ তো তুচ্ছাতে তুচ্ছ, তার দু চোখে বিস্ময়। রবীন্দ্রনাথের ভাষায় বড় বিস্ময় লাগে হেরি তোমারে। সবকিছুই তার অজানা, অচেনা। দু চোখ ভরে মহাবিশ্ব, মহাকাল, মহাকাশকে মানুষ দেখছেন। কিন্তু এর মধ্যে একজন ব্যতিক্রম আছেন, আমাদের এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গের অধীশ্বরী, তিনি বঙ্গেশ্বরী। কেন তাকে বললাম তার কি বিপুল প্রতিভা, সেটাই বলবো। তার আগে আবার একবার আপনাদের কৃতজ্ঞতা জানাই। যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন, আমি সত্যিই আপ্লুত। আপনারা যে ডিভাইসে আমার অনুষ্ঠান দেখেন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। 49তম বইমেলার উদ্বোধন করলেন বঙ্গেশ্বরী। দীর্ঘ 15 বছর ধরে তিনি এটা করে আসছেন। তার নবরত্ন সভায় আপনি মঞ্চে দেখেছেন কারা কারা ছিল। সাহিত্য সম্পর্কে সুজিত বসুর কতটা জ্ঞান আছে আমি জানি না, তবে দিদিমণি হয়তো তাকে মনে করেন তিনি সাহিত্য সম্রাট। মাধুকরী কবি ছিলেন, কাকশিল্পী ছিলেন। এরা হচ্ছে আমাদের সোকল্ড বুদ্ধিজীবী, বা কেউ কেউ কটাক্ষ করে বলেন, দূর মশাই এরা আবার বুদ্ধিজীবী কোথায়, এরা তো তৃণজীবী। যাই হোক, বাংলায় তৃণজীবীরাই বুদ্ধিজীবী হয়ে গেছেন এখন। তা বঙ্গেশ্বরীর কতগুলো কথা শুনে আমার মনে হলো যে কিছু বলা প্রয়োজন। এত প্রতিভা! জানুয়ারি মাসের 22 তারিখে 49তম বইমেলার উদ্বোধন হলো। 3 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। দিদিমণি এর মধ্যে 26টা কবিতা লিখেছেন। হেলিকপ্টারে যেতে যেতে, বিমানে যেতে যেতে, হাতের কাছে কাগজ পেন তো থাকেই, তার মনে হয়েছে ছন্দ মিলিয়ে বসিয়ে দিয়েছেন। ওই এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এর মতো আর কি, আমি জানি না। স্যার নামের এই কবিতা সংকলন বেরোবে এই বইমেলায়। তার আরো 9টা বেরোচ্ছে, মানে 152টা না 53টা আছে, আরো 9টা হলে 162টা। জেনে রাখবেন, বই প্রকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিশ্ব রেকর্ড করবেন। সবাইকে সবাইকে তিনি হার মানিয়ে দেবেন। 3 সপ্তাহের মধ্যে 26টা কবিতা লিখে ফেললেন। এত তার ব্যস্ততা, তার মাঝখানে ইতিমধ্যে 153টা বই লিখেছেন, আরো 9টা লিখছেন।
এবং ওই যে বললাম বিশ্ব রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, আর কয়েক বছরের মধ্যে তিনি বিশ্ব রেকর্ড করবেন বই প্রকাশের ক্ষেত্রে। এরকম প্রতিভা ক্ষণজন্মা মানুষেরই থাকে। তারপর মুখ্যমন্ত্রীর কথায় সেই যে চর্বিত চর্বণ তিনি করেন, সবসময় এটা দেখনদারি না, আমি সবার থেকে আলাদা। সাংসদ হিসাবে 7 বারের সাংসদ বলেন, তিনি পেনশন পেতে পারেন 1.5 লাখ টাকা, মুখ্যমন্ত্রীর বেতন আছে, তিনি কিচ্ছু নেন না। 1 কাপ চা খেলে সেই চায়ের পয়সাটা দিয়ে দেন। তাহলে তার চলে কি করে? উনি বলবেন বই বিক্রি করে যে টাকা রয়্যালটি হিসাবে পান, সেই টাকায় তার চলে যায়। আমি ওই যে প্রকাশক দেশ, তার বই বেশি ছাপে, সুধাংশুবাবুকে আমি চিনি, এবং দিদিমণির কাছে আমার অনুরোধ, বঙ্গবাসীর কাছে একটু প্রকাশ করুন না আপনি রয়্যালটি বাবদ কত টাকা পান। আপনি তো একটা পাবলিক ফিগার, সাংবিধানিক পদে আছেন, আপনার সবকিছুই একেবারে কি বলবো আর কি, একেবারে আপনার জীবনচর্চা সবকিছুই, যেহেতু আপনি একজন সেলিব্রিটি, পাবলিক ডোমেনে থাকা উচিত স্বচ্ছতার প্রশ্নে। প্লিজ দিদি একটু জানাবেন তো আমাদের, আপনি বইয়ের রয়্যালটি বাবদ ফি বছর কত টাকা পান? এই যে বারবার করে আপনি বলেন না, আমি সাংসদ হিসাবে পেনশন নিই না, আমি মুখ্যমন্ত্রী হিসাবে বেতন নিই না, আমি 1 কাপ চা খেলেও সেই চায়ের টাকা মিটিয়ে দিই, আমার বই বিক্রি যে রয়্যালটি পাই সেই টাকায় আমার চলে যায়। প্লিজ একটু জানাবেন যে বই বিক্রি করে আপনি কত টাকা রয়্যালটি পান, এটা জানার খুব ইচ্ছা আছে বঙ্গবাসী। দেখুন, বহুকাল আগে হেমচন্দ্র নস্কর বিধানবাবুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, অত্যন্ত রসিক মানুষ। হেমবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, হেমবাবু আপনি তো ডক্টর রায়ের মন্ত্রিসভায় আছেন, এই মন্ত্রিসভা সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত জানান। সুরসিক হেমেনবাবু বলেছিলেন, শোনো ভায়া, এই মন্ত্রিসভাটা কিরকম জানো? তা সাংবাদিকরা বলেছিলেন, হেমদা বলুন বলুন কিরকম? বলেন, একজন কালীপদ, একজন খালিপদ, বাকি সব চতুষ্পদ। কালীপদ মানে কালীপদ মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কংগ্রেসের পুরনো অফিস যেটা হাজি মহসিন স্কোয়ারে, কালীপদ মুখোপাধ্যায় স্মৃতি ভবন, তাকে ডেন্টাল কালী বলা হতো, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। খালিপদ যাদব পাঁজা, গান্ধী ভক্ত বলে পায়ে চটি পড়তেন না, আর বাকি সব চতুষ্পদ। অর্থাৎ বিধানবাবুর ব্যক্তিত্বের সামনে তার মন্ত্রিসভার সদস্যরা কার্যত কেঁচো হয়ে থাকতেন। আর এখানেও বঙ্গেশ্বরীর মন্ত্রিসভায় তিনি সব, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। তিনি যা বলবেন সেটাই আইন, সেটাই সংবিধান। কালকে তার একটা প্রমাণ পেলাম। ওই ত্রিদীপ বাবু, সুধাংশু বাবু, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, যারা একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর তল্পি বাহক ছিলেন, এখন দিদিমণির একেবারে ছায়া সঙ্গী, তারা আবদারের সুরে বললেন, দিদি আপনি তো অসাধারণ সব কাজ করেছেন, জগন্নাথ মন্দির, মহাকাল মন্দিরের সংস্কার করছেন, দুর্গাঙ্গন করছেন, একটা বই তীর্থ করুন। ব্যাস, দিদিকে তেল দিয়েছে সুধাংশু আর ওই ত্রিদীপ বাবু, দিদিমণি গলে গেছেন। সঙ্গে সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে বলেছেন, এদের 10 কোটি টাকা দিয়ে দাও। মানে টাকাটা যেন ওরা নিজের টাকা দিচ্ছেন বা দলের টাকা দিচ্ছেন। তারপরে অবশ্য বললেন, এটা তো আবেদন করতে হবে। মানে 10 কোটি টাকা একটা বই তীর্থ করার জন্য পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে দেয়া হবে, তার জন্য কোনো ক্যাবিনেট মিটিং হলো না। ক্যাবিনেট মিটিংয়ে প্রস্তাব পাশ হলে সেটা ফিনান্স যায়, ফিনান্স মঞ্জুর করে। আপনি সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছেন না, বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। এই যে হিন্দু স্কুল, শতাব্দী প্রাচীন, শিক্ষকের অভাবে তারা বিধান সরণি অবরোধ করেছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শূন্য পদে নিয়োগ হয় না, স্থায়ী নিয়োগ হয় না, সব কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। প্রচন্ড নাকি অর্থের টানাটানি। তখন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের 2 চামচা কর্ণধার মুখ্যমন্ত্রীকে তেল দিলেন, আর দিদিমণি প্রকাশ্য সভায়
তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে বললেন, এই 10 কোটি টাকা দিয়ে দিও তো ওদের, খোলাম খুচি। তাই বললাম না, কোনো নিয়ম, কোনো আইন, কোনো প্রতিষ্ঠিত রীতি, কোনো ক্যাবিনেট বৈঠকে একটা প্রপোজাল পাস হবে, সেটা ফিনান্সে যাবে, কোনো বালাই নেই। দিদিমণির ইচ্ছা হলো, দিদিমণি বলে দিলেন। সেই টাকা তারা পাবেন কি পাবেন না আমি জানি না, প্রকাশ্য সভায় ঘোষণা হয়েছে, দিদিমণি বলেছেন, এরা তারপরে আবার একটা আবেদন করবেন, ফিনান্স সেটা ছাড়বে কিনা আমি জানি না, ফিনান্স ছাড়বে কিনা, কিন্তু ট্রেন্ডটা দেখুন। দিদি বলেন তিনি সংবিধান রক্ষা করবেন, সংবিধানে রক্ষা কর্ত্রী তিনি। সামান্য ন্যূনতম রীতি নীতি তিনি মানেন না। ওই যে প্রশাসনিক বৈঠকে অফিসারদের ধমকাতেন, টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচার হতো, ঠিক তেমনি নাম কুড়োবার জন্য ভোটকুড়ানি দিদি বইমেলার প্রাঙ্গণে দাঁড়িয়ে বললেন যে 10 কোটি টাকা দিয়ে দাও। এভাবেই আমাদের রাজ্য প্রশাসন চলছে। একে মাৎসর ন্যায় ছাড়া কি বলবেন আপনারা? আর্জেন্টিনার দূতাবাসের একজন আধিকারিক ছিলেন, আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি সব অনেক কিছুই বলা টলা হলো, কিন্তু আর্জেন্টিনার আইকন, বিশ্বের আইকন মেসির সাথে এরা কি করেছিল জনমানস থেকে তা ফিকে হয়ে যায়নি। আজকে আর্জেন্টিনার দূতাবাসের এক কর্মকর্তাকে এনে ভিক্টোরিয়া ওকাম্পোর কথা বলছেন, আর আর্জেন্টিনার আইকন, সারা বিশ্ব যাকে আইকন মানেন স্পোর্টসে, সেই মেসিকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে কলকাতা থেকে ফিরে গেছেন, এবং মেসি ভক্তরা যারা হাজার হাজার টাকার টিকিট কেটে মেসি দর্শন করতে চেয়েছিলেন, দিদিমণির মন্ত্রিসভার কয়েকজন মাতব্বর তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের দৌরাত্মের জন্য যুবভারতীতে হাজার হাজার মানুষ মেসি দর্শনে বঞ্চিত হয়েছে। জানি না তারা টাকাটা ফেরত পেয়েছেন কিনা, শুনছিলাম নাকি ফেরত পাবেন। 23 কোটি টাকা ওই শতদ্র দত্তর কোম্পানির অ্যাকাউন্টে সিজ করা হচ্ছে, সেটা নাকি ফেরত দেওয়া হবে। না চালে বিশ্বাস নেই, এই দিচ্ছি দেব করে কালক্ষেপ করা। তাহলে আমাদের সর্বজ্ঞ দিদিমণি 153টা বই বেরিয়েছে, আরো 9টা বেরোচ্ছে, 162। এই বছরের প্রথম 3 সপ্তাহের মধ্যে 26টা কবিতা লিখেছেন, তার বিষয়বস্তু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। খুব তাড়াতাড়ি বই প্রকাশের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করবেন। আমি বলি না আমার সঙ্গে অনেকে সহমত হতে পারেন, নাও হতে পারেন, দিদি কিন্তু সর্বজ্ঞ। দিদি কিন্তু বিশ্বাস করেন তিনি যদি আইন প্র্যাকটিস করতেন আদালতে, তাহলে কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভিরা পর্যন্ত তারিফ করতেন। দিদিমণি আগে যে ঝোলা ব্যাগটা নিতেন, সেই ব্যাগে প্রচুর ওষুধ থাকতো, খুচরো ওষুধ। কারো কিছু সমস্যা হয়েছে শুনলে পরে তিনি প্রেসক্রিপশন দিয়ে দিতেন, এটা খাও ওটা খাও। তিনি ভাবেন কিন্তু তিনি ডাক্তারিটাও বোঝেন। বিধানবাবু পর্যন্ত তার ডাক্তারি শাস্ত্রের তারিফ করতেন। আর তিনি তো গান, গিটারটা বাজাতেন আগে, আমি জানি, সিনথেসাইজার, গিটার। আর সন্ধ্যা মুখোপাধ্যায় তো বলেইছেন, দিদিমণির দাবি যে মমতা তুমি একটা গান গাও, অর্থাৎ গান গাইলে সন্ধ্যা মুখোপাধ্যায় মুগ্ধ হতেন। আইন পেশা হিসাবে বেছে নিলে কপিল সিব্বাল, সিংভিরা তারিফ করতেন। ডাক্তারি করলে পরে বিধানচন্দ্র রায় বলতেন বাহ, ডাক্তারি কেন তুমি করলেন। আর কবিতা লিখলে শক্তি চট্টোপাধ্যায় সাবাসী দিতেন। তাই বলি না, সর্বজ্ঞ দিদিমণি। মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে যা ঘটে বা যা ঘটতে চলেছে সে সম্পর্কে দিদিমণি সবকিছু জানেন। কিন্তু আমার কোথায় যেন মনে হচ্ছে ঠিক ছন্দটা হচ্ছে না। আসলে ওই এসআইআর আতঙ্কে দিদিমণি দিশাহারা হয়ে গেছে। বইমেলার উদ্বোধন, সেখানেও এসআইআর এজেন্সি নিয়ে বেশ কয়েক কথা বললেন। জানি না মানে এই মঞ্চে এসআইআর এর কথা বলার মানেটা কি। অর্থাৎ এসআইআর এর দুশ্চিন্তা বঙ্গেশ্বরীকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে।
তাই তিনি তার উদ্বেগও গোপন রাখতে পারছেন না। যেখানে যাচ্ছেন সেখানেই কমিশনকে তোপ দাগছেন, এসআইআর কে তোপ দাগছেন। ৪৯তম বইমেলার শুভ উদ্বোধনেও এর কোনো ব্যতিক্রম হলো না। জানি না ৫০তম বইমেলা মুখ্যমন্ত্রী হিসাবে দিদিমণি তার উদ্বোধন করতে পারবেন কিনা, এ প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু বইমেলার উদ্বোধনে তার যে ভাষণ, সেই ভাষণের পরতে পরতে আত্মপ্রচার, তিনি কিছু নেন না, বই বিক্রির টাকায় তার সবকিছু চলে। ২, তার মন্ত্রিসভার তার সতীত্ব যে কোনো গুরুত্বই নেই, সেটা কিন্তু সবার সামনে দিদিমণি বুঝিয়ে দিলেন যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। অন্যরা হলে কি বলতেন, ত্রিদীপ বাবুরা একটা প্রস্তাব দিয়েছেন, আমি বলেছি লিখিত আকারে প্রস্তাবটা দিতে, আমার সরকার বিষয়টা বিবেচনা করবে, ব্যাস, এটাই তো নিয়ম। তা না বলে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে বললেন 10 কোটি টাকা। এভাবেই রাজ্যটা চলছে। মাৎসন্যায় বললে কম বলা হয়। আর অশেষ প্রতিভার অধিকারিণী আমাদের দিদিমণি খুব শীঘ্রই বই প্রকাশের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে চলেছেন। তাই আমি শিরোনাম দিয়েছি, বাপ রে বাপ কি প্রতিভা।